শহরের চেয়ে গ্রামেই ব্যবসার গতি বেশি, বিবিএস এর প্রতিবেদন প্রকাশ। 1,17,00,000 ইউনিটে চলছে অর্থনৈতিক কার্যক্রম। নতুন বাজেটে টার্নওভার ট্যাক্স কমিয়ে আনতে চায় এনবিআর। ভ্যাট ও আমদানি শুল্কে মিলবে না কোনো ধরনের ছাড়। ভর্তুকির চাপ থাকলেও চলতি মাসে বাড়ছে না তেলের দাম, জানালেন মন্ত্রী। পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় ব্যাহত দৈনন্দিন কাজ। অর্ধেক বেলা চলে গেছে, এখন আমি বাকি কাজ কখন করব? সকাল 8টা থেকে সিরিয়াল দিলাম সেই মাজারের আরো পিছনে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শহরের চেয়ে গ্রামেই এখন ব্যবসার গতি বেশি। দেশে এখন অর্থনৈতিক ইউনিটের সংখ্যা 1,17,00,000 ছাড়িয়েছে। 73 লাখের বেশি ইউনিট নিয়ে গ্রামীণ অর্থনীতি এখন বড় চালিকা শক্তি। সকালে অর্থনৈতিক শুমারি 2024 প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার। জনবান্ধব অর্থনীতি গড়তে তথ্যের বিকল্প নেই। এই শুমারি দেশের অর্থনীতির বিস্তৃতি, গতিশীল ও সম্ভাবনাময় চিত্র তুলে ধরছে। অনুষ্ঠানে জানানো হয়, এক দশকে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 50%। ক্ষুদ্র ও কুটির শিল্পের এই জোয়ারকে অর্থনীতির নতুন মাইলফলক বলছেন কর্মকর্তারা। এই যে ক্ষুদ্র মাঝারি শিল্প যদি না বাড়ে, তাহলে পরিষ্কারভাবে আমাদের আয় বাড়বে না। কারণ ট্যাক্স নেটকে আমরা যদি সম্প্রসারিত করতে না পারি, তাহলে তো সরকারের আয় বাড়বে না। সরকার তো ট্যাক্সের ক্ষেত্রে খুবই সীমিত একটা জায়গায় আটকে আছে। ফলে সেই আয় বাড়ানোর জায়গাটা দরকারি, এবং সেই আয় বাড়লে আমাদের এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্টও অনেক বৃদ্ধি পাবে। আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেবার সুযোগ নেই, তুলে দেওয়া হবে নানা খাতের কর অব্যাহতি সুবিধা। এমন তথ্য দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে এনবিআর ভবনে বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন কথা বলেন। জানান, 4 থেকে 6 লাখ কোটি টাকা রাজস্ব আদায় দরকার। বিশাল রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই। জানানো হয়, পাবলিক ট্রান্সপোর্টের সর্বোচ্চ ছাড় দেবে সরকার। টার্নওভার ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে। কর ফাঁকির কারণে নানা ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। ভ্যাট রিফান্ড দেবার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। 1.5 বছর ধরে রিফান্ড দেওয়া হয় নাই, অন্যায় করা হচ্ছে। আরও কিছুদিন এমন করা হবে। যতদিন সার্বিক কর্মকাণ্ড অনলাইন না হবে। খাত সংশ্লিষ্টরা জানান, জেট ফুয়েলের দাম বেড়েছে, আগাম কর এখন 17%। বিশ্বে কোথাও এত কর নেই। ভারত শুল্ক কমালেও দেশে উদ্যোগ নেই। জানানো হয়, গাড়ি আমদানির ক্ষেত্রে 500% শুল্ক দেওয়া হয়েছে। নানা ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা আন্ডার ইনভয়েসিং হচ্ছে। আমরা সেদিন আমি বলছি, আমরা গত বছর অ্যারাউন্ড 23-24 আমরা 15,000 সামথিং র্যান্ডম বেসিসে করেছি। তো সেখানে আমরা দেখেছি র্যান্ডম বেসিসের রেজাল্টটা ভালো আসে। এই জন্য আমরা আরো 60,000 এখন রিস্ক বেসিসটা করবো। এখন করি নেই, কাজ চলছে। 60,000 অলরেডি যেন সিলেকশন হবে। রাজধানীতে জ্বালানির সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে মানুষের দৈনন্দিন জীবনে। ঘন্টার পর ঘন্টা পাম্পের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে কাজ, কমছে আয়, এলোমেলো জীবনের ছন্দ। কিছু কিছু পাম্পে জ্বালানি সরবরাহ আগের মাসের চাইতে খানিকটা বাড়লেও তা এখনও অপর্যাপ্ত। আপাতত না বাড়লেও পরিস্থিতি আরও খারাপ হলে জ্বালানির দাম সমন্বয়ে সরকার বাধ্য হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান। বেসরকারি চাকরিজীবী জহিরুল ইসলাম কেরানীগঞ্জ থেকে রাজধানীর পরিবাগে মোটরসাইকেলের জন্য জ্বালানি নিতে সকাল 6টায় লাইন ধরেন। প্রায় 4 ঘন্টা পর তেল পেলেও ততক্ষণে অফিসের জন্য দেরি হয়ে গেছে। এখন এই যে আজকে যদি কিছু তেল পাই, হয়তো বা আবার 4-5 দিন চলা যাব। এই জন্য আর কি একদিন না করে দিছি যে আজকে আসতে পারব না, তো কষ্ট হইব, আর কি করার আছে। বেশ কয়েকদিন ধরে পেট্রোল পাম্পে রাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন অনেকে। এই অপেক্ষায় শুধু সময় নয়, সরাসরি প্রভাব পড়ছে জীবিকা আর দৈনন্দিন কাজে। তেল নিতে গিয়েই নষ্ট হচ্ছে দিনের বড় একটা অংশ। 4টার সময় আইছি, এই প্রায় 70-80 টাকার পিছনে। এই এখন এই যে আপনাদের সামনে পাম্পে আসলাম। ওইটা বাচ্চারা স্কুলে দিয়ে 7:30টায় আমি
আয়া লাইনে এই মোতালেবের পিছনে লাগাইছি, এখন পর্যন্ত এই পর্যন্ত আইছি, এখনো ঢুকতে পারি নাই। কেউ নিবে পেট্রোল, কেউ নিবে অকটিন। তো ওই ভাই সাহেব লাইন ভেঙে আসছে, সবাই তো প্রয়োজনের খাতিরে আসছে। আমার বাচ্চা স্কুল থেকে নিব, ওনার বাচ্চা নিবে, ওনার ভাই নিবে, এই কারণে আমরা লাইনটা ভঙ্গ করতে দিতে চাচ্ছি না, তার জন্য গ্যাঞ্জাম। যাদের হচ্ছে আরও বেশি দায়িত্ব থাকে তাদের তো একটা শিডিউলের মধ্যে চলতে হয়। আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথাই ভাবতেছি যে তারা আসলে এই জিনিসগুলো কীভাবে করতেছে। আমি ধরেন স্টুডেন্ট মানুষ, দেখা যায় আমি 2-1 ঘন্টা এদিক ওদিক ম্যানেজ করে নিচ্ছি। রাইড শেয়ার চালকরা বলছেন পাম্পে পাম্পে ঘুরেই কেটে যাচ্ছে লম্বা সময়, তাই কমেছে ট্রিপের সংখ্যা, আয় কমে গেছে উল্লেখযোগ্যভাবে। বিকেলবেলা বের হই আর কি, রাইড শেয়ার করি, রোদের মধ্যে বের হই না, গরম লাগে, তো এই বেলায় তেলটা নেই আর ওই বেলায় চালাই শেষ করে দিই। ম্যানেজ করতে কষ্ট হচ্ছে, সকালবেলা ভোরবেলা হচ্ছে পাম্পে দাঁড়াচ্ছি, কারণ বাইক ছাড়া তো একদমই লোকাল ট্রান্সপোর্টে যাওয়া খুবই দুষ্কর। ছুটি বলা যায় যে যেহেতু আমরা সবসময় ফিল্ডে ওয়ার্ক করি, আমাদের কাজই তো ফিল্ডে থাকা, এখন সময় বের করতে হয়েছে বসে রিকোয়েস্ট করে। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে সরবরাহ কম থাকায় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না, ফলে বাড়ছে ভিড়, দীর্ঘ হচ্ছে প্রতীক্ষা। এদিকে চলতি মাসে জ্বালানি তেলের দাম বাড়ছে না আশ্বাস দিলেও নিজেই পুরোপুরি আশ্বস্ত নন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আমরা আজই একটা পাইলট শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে ফুয়েলের জন্য একটা তৈরি হচ্ছে, মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। সো আমি আপনার প্রশ্নের জবাব হচ্ছে এটা যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টক নিয়ে আবার রেখে দিচ্ছে, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। জ্বালানি নেয়ার সীমা নির্ধারণে অ্যাপ তৈরির কথা জানান এই উপদেষ্টা, বলেন শিগগিরই চালু হবে এটি। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সংসদে তিনি বলেন, দেশে এখন ডিজেল, পেট্রোল আর অকটেন আছে 1,91,000 টনেরও বেশি। এ মাসে আসছে আরও 2 লাখ টন জ্বালানি। অসাধু ব্যবসায়ী কর্তৃক জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি প্রসঙ্গে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে এ তথ্য দেন তিনি। জানান, এখন পর্যন্ত অবৈধ মজুতদারদের কাছ থেকে 40,48,000 লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। বলেন, ডিজেল আছে 1,64,644 মেট্রিক টন। 30 এপ্রিলের মধ্যেই আরও 1,38,000 টন আসবে। এছাড়া দেশে অকটেন আছে 10,400 টন। এপ্রিলের মধ্যে আসবে আরও 71,000 টন। আর পেট্রোল আছে 16,000 টন। 36,000 টন পেট্রোল আসবে এ মাসেই। ডিজেল 3,33,100। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। মুনাফা সহ আসল টাকা ফেরত দেওয়ার দাবিতে মতিঝিলে সমাবেশ করেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। বলেন, অন্যান্য তফসিল ব্যাংকের মতো লেনদেন স্বাভাবিক করতে হবে। বিক্ষুব্ধ গ্রাহকরা অভিযোগ করেন, ব্যাংকাররা ঠিকই বেতন ভাতা, ইনসেন্টিভ নিয়মিত তুলে নিচ্ছেন, অথচ নিজেদের টাকা তুলতে পারছেন না আমানতকারীরা। অভিযোগ করেন, বয়স্ক, অসুস্থ, পেনশনভোগী, বেকার আমানতকারীরা মানবেতর জীবন যাপন করছেন, অর্থ তুলতে না পেরে বিপাকে পড়েছেন। বলেন, ধার নিয়ে সময় মতো পরিশোধ করতে না পারায় মামলায় অভিযুক্ত হচ্ছেন, সামাজিকভাবে বিব্রতকর পরিবেশে পড়ছেন। 24 সাল 25 সালে ব্যাংকগুলো ছিল একদম স্বাভাবিক, এখন আছে 26 সালে এসে সরকারি ব্যাংকগুলো এখন বলতে কোনো প্রফিট দিবে না। 24 সাল 25 সালে এখনো প্রফিট দিবে না, আমাদের লেনদেনও স্বাভাবিক করবে না, টাকা আটকায় রাখবে। আমরা এটা কোনোভাবেই মানবো না। বিদেশ থেকে দেশে চলে আসছি, ব্যবসা করার জন্য টাকা পাচ্ছি না, ব্যাংকে গেলে টাকা দিচ্ছে না। আজকে বাংলাদেশ ব্যাংক কোনো ধরনের আমাদের সহযোগিতা করছে না। হেয়ার কাট নামক এই অভিশপ্ত শব্দ থেকে আমাদেরকে মুক্তি দিচ্ছে না।
সরকারের চাহিদা বাড়ায় 5,000 কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক। আগামীকাল 91 দিন মেয়াদী ট্রেজারি বিলের এই বিশেষ নিলাম অনুষ্ঠিত হবে। এ নিয়ে চলতি মাসে বিশেষ নিলামের মাধ্যমে মোট 10,000 কোটি টাকা ধার নিচ্ছে সরকার। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি রয়েছে, আবার ব্যাংকগুলোতে তারল্য প্রবাহ অনেক বেশি। গত মাসের শেষের দিকে ব্যাংকগুলো 11,500 কোটি টাকার স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা রিভার্স রেপো করেছে। তাতে বাংলাদেশ ব্যাংক মনে করছে এই মুহূর্তে মার্কেট থেকে অর্থ নেওয়া যায়। সাধারণত প্রতি রোববার নিয়মিত ট্রেজারি বিলের নিলাম অনুষ্ঠিত হয়, কিন্তু ক্যালেন্ডারের বাইরে গিয়ে বিশেষ নিলাম করার অর্থ হলো সরকারের এই মুহূর্তে অর্থের প্রয়োজন দেখা দিয়েছে। এপ্রিল থেকে জুন এই 3 মাসে ট্রেজারি বিলের মাধ্যমে সরকার 1,10,000 কোটি টাকার স্বল্প মেয়াদী ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। সকাল 10:15টার দিকে পদুয়ার বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। নাসা স্পিনার্স এবং গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদ জানান তারা। অবিলম্বে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান শ্রমিকরা। মহাসড়ক অবরোধ করে রাখায় দেখা যায় দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের। আইন শৃঙ্খলা বাহিনী তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে দেখা দেয় উত্তেজনা। ইটপাটকেল নিক্ষেপের জবাবে লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকার পর মহাসড়কে যান চলাচল শুরু হয়। চৈত্র মাসের শেষ দিকে গরম হাওয়া ফ্যানের বাজারে। যশোরে গত বছরের তুলনায় এ বছর প্রতিটি ফ্যানের দাম বেড়েছে 4 থেকে 500 টাকা। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজেটের বাইরে দাম হওয়ায় খালি হাতেই বাড়ি ফিরছেন কেউ কেউ। নজরদারির অভাবকে দায়ী করছেন অনেকে। গরমের শুরুতেই যশোরে উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দাম। ইলেকট্রনিক্স মার্কেটগুলোয় চাহিদার সাথে তাল মিলিয়ে বেড়েছে নামি দামি কোম্পানির ফ্যানের মূল্য। গেল বছরও যে ফ্যানের দাম ছিল 2600 থেকে 2800 টাকা, এবছর তা দাঁড়িয়েছে 3,500 টাকায়। ব্র্যান্ডের পাশাপাশি লোকাল ফ্যানের দামও বেড়েছে 4 থেকে 500 টাকা। বছরের তুলনায় এবার ফ্যানের দাম একটু বেশি, 400-500 টাকা। সাধারণ খেটে খাওয়া মানুষদের সম্ভব হবে না, এত পরিমাণ দাম বেড়েছে। আমার সামর্থ্য কম বলে আমি এক দোকান তার এক দোকান ঘুরতেছি যাতে একটু কম হয়। 300 টাকা সেভ হলে তো আমার সেভ হলো টাকা। হঠাৎ মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ বাধ্য হয়ে পণ্য না কিনেই ফিরছেন ঘরে। তাদের অভিযোগ, অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের জন্যই অস্থির ফ্যানের বাজার। ফ্যান দাম না কমলে কিনতে পারছি না, এখন বাসায় চলে যাচ্ছে। সিন্ডিকেটটা ভাঙার দরকার, সরকারের বিষয়ে তদারকি করার দরকার। বিক্রেতাদের সাফাই, তামার দাম বৃদ্ধির কারণে বেড়েছে উৎপাদন খরচ, আর সেই প্রভাব পড়েছে সরাসরি খুচরা বাজারে। 30% তারের দাম বাড়ছে, বাড়ার কারণে এবার এই বছরে ফ্যানের দাম একটু বাড়তি। ফ্যানের দাম মূলত বাড়ার কারণ কি, যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রথমত তারের দাম বাড়ছে। ফ্যানটা তো মূলত তামালে তৈরি হয়, তখন প্রথমত 12% দাম বাড়াইছে তার কোম্পানিগুলা। বাজার নিয়ন্ত্রণে সরকারি নজরদারি জোরদারের দাবি ক্রেতাদের। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসই সূচকে প্রধান সূচক 34 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,156 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 5 পয়েন্ট বেড়ে 1,045 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 17 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,971 পয়েন্টে। ডিএসইতে আজ হাতবদল হয়েছে 597 কোটি 1 লাখ টাকা শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 470 কোটি 79 লাখ টাকার শেয়ার। ডিএসইতে দাম বেড়েছে 275টি প্রতিষ্ঠানের, কমেছে 70টির। অপরিবর্তিত ছিল 48টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে লাভেলো। প্রতিষ্ঠানটির মোট 30 কোটি 68 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে আছে একমি পেস্টিসাইডস ও খান ব্রাদার্স। চলে যাচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। প্রধান সূচক সিএসপিআই প্রায় 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,489 পয়েন্টে। সিএসসিএক্স সূচক বেড়েছে 5 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 23 পয়েন্টে। লেনদেন হয়েছে আজকে 26 কোটি 83 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 31 কোটি 36 লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া 183টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 88টির, কমেছে 70টির, আর অপরিবর্তিত ছিল 25টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। বাড়ছে তাপমাত্রা, বদলাচ্ছে আবহাওয়া। এই জলবায়ুর বিরূপ প্রভাব বাংলাদেশে বেশ স্পষ্ট। উন্নত বিশ্ব এখন সোলার জিও ইঞ্জিনিয়ারিং এর দিকে ঝুঁকছে। এর ফলে সূর্যের কিছুটা তাপ পৃথিবীতে পৌঁছানো থেকে কৃত্রিমভাবে বাধাপ্রাপ্ত হবে।
কমবে বৈশ্বিক উষ্ণতা। এতে বঙ্গোপসাগর অঞ্চলে বদলে যেতে পারে মৌসুমী বায়ুর গতিপথ। সূর্যকে আড়াল করে পৃথিবীকে শীতল রাখা শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন প্রযুক্তি নিয়ে এখন আলোচনা চলছে। কৃত্রিমভাবে পৃথিবীর তাপমাত্রা কমানোর এই প্রযুক্তির নাম সোলার জিও ইঞ্জিনিয়ারিং। এই প্রযুক্তির বড় সমর্থকদের একজন বিল গেটস। তার মতে কার্বন নিঃসরণ কমানোর গতি খুবই ধীর। শুধু গাছ লাগানো বা বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করে জলবায়ু পরিবর্তনে এই বড় সংকট ঠেকানো সম্ভব নয়। তাই এই প্রযুক্তিকে তিনি দেখছেন এক ধরনের জরুরি ব্যবস্থা হিসাবে। তবে কয়েকটি ক্ষমতাধর দেশের এই একতরফা ব্যবহারে ক্ষতিকর হয়ে উঠতে পারে এটি। প্রকৃতির স্বাভাবিক নিয়মে এভাবে হস্তক্ষেপ বড় ঝুঁকি তৈরি করছে এমন অভিমত বিজ্ঞানীদের। সালফার কণাগুলো ওজোন স্তরে ক্ষতি করছে। কৃত্রিমভাবে তাপমাত্রা কমানো হলে মৌসুমী বায়ুর গতিপথ বদলে যেতে পারে। ফলে দক্ষিণ এশিয়ায় কোথাও ভয়াবহ খরা, আবার কোথাও অস্বাভাবিক বন্যা দেখা দিতে পারে। বাংলাদেশের মতো দেশ যারা হিমালয়ে বরফ গলা পানি এবং বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল, তাদের জন্য ঝুঁকিটা আরও বেশি। জীববৈচিত্র্য হ্রাস পায়, আমাদের যে বায়োডাইভার্সিটি আছে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং কার্বন ডাইঅক্সাইডের যেহেতু ঘনত্ব কমাচ্ছে না, সেই জন্য কিন্তু মেরিন লাইফ ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সরাসরি যে সূর্যের আলোটা আসতো সেটাকেও অনেক সময় কিন্তু এটা প্রিভেন্ট করছে, অর্থাৎ প্রতিহত করছে। এদিকে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় ধুঁকছে বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে বিপুল পরিমাণ ঋণ নিতে হচ্ছে। যদিও এসব অর্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যকারিতা নিয়ে আছেও নানা প্রশ্ন। ফলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির পাশাপাশি বাড়ছে ঋণের বোঝা। আমাদের এনফোর্সমেন্টের এই জায়গাতে কিছুটা ঘাটতি আছে। আপনারা জানেন যে আমাদের জলবায়ুরও ঘাটতি আছে। কাজেই সব কিছুই আমরা যে ডে টু ডে কাজগুলো করতে হয়, সেই কাজগুলোই কিন্তু আমাদের জনবলের যে পরিমাণ ঘাটতি আছে সেটা করা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা সত্যিকার অর্থেই, যদি আমি যে কথাটি বললাম যে আমাদের সক্ষমতা তৈরি করতে হবে, আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে, আমাদেরকে সব জায়গায় কাজ করার মতো অবস্থাটা তৈরি করতে হবে। বিশেষজ্ঞরা সোলার জিও ইঞ্জিনিয়ারিং এর এক ভয়াবহ দিক তুলে ধরে বলেছেন, পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নতুন কোনো বিপদ ডেকে আনা তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শাহদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।